দর্শক প্রতি শুক্রবার রাত 10টা মানেই খেলার আড্ডা ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কনক মাহমুদ। দর্শক আজকে আমরা কথা বলবো যে টি-20 বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। এই বিশ্বকাপ খেলতে কিন্তু ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গিয়েছে টাইগাররা। সেখানে কিছু দিনের মধ্যেই তারা মাঠে নামবে। যুক্তরাষ্ট্র যে স্বাগতিক দল তাদের বিরুদ্ধে 3টা প্রস্তুতি ম্যাচ খেলবে। আবার তারপরে বিশ্বকাপের অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচটাও কিন্তু এই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই খেলতে হবে। আর বিশ্বকাপ মিশন শুরু হওয়ার আগে আসরে যে ফেভারিট সেই ভারতের বিপক্ষে কিন্তু একটা ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে। তো এই মিশনের আগে বাংলাদেশের দলটা কতটা শক্তিশালী হয়েছে এবং এই দলটা আসলে কতটুকু মানুষের আস্থা অর্জন করতে পেরেছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করবো। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক জনাব খন্দকার জামিল উদ্দিন এবং একই সাথে আছেন একজন সাবেক ক্রিকেটার জাতীয় দলের, যিনি কিনা জাতীয় দলের অনেকগুলো জেনারেশন দেখেছেন, দুটো জেনারেশনের হয়ে খেলছেন, আবার কোচ হিসেবে আরেকটি জেনারেশন তার হাতে তৈরি হচ্ছে, পেসার নাজমুল হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক আমরা বলছিলাম আমরা আজকে বিশ্বকাপ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আলোচনা করার আগে একবার জানিয়ে দিই আসলে কী কী বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে আসতে পারে। আমরা আজকে কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা কী, আমাদের সমর্থকদের প্রত্যাশা কী, আমাদের যারা অতিথি আছেন তাদের প্রত্যাশা কী, আর দ্বিতীয় বিষয়টা টাইগার পাইপলাইন কি আস্তে আস্তে ছোট হয়ে আসছে, আর তৃতীয় বিষয়টা সাইফুদ্দিনকে কতটা মিস করবে বাংলাদেশ, সাইফুদ্দিনের জায়গায় আরও কে খেলতে পারতেন কিংবা দলে আর কে কে ঢুকতে পারতেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনায় চলে যেতে চাই, তবে আলোচনায় যাওয়ার আগে আমাদের সাথে স্টুডিওতে এখন জুমে লাইভে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান জনাব ইফতেখার আহমেদ মিঠু। তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম এই দলটা নিয়ে। মিঠু ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন খন্দকার জামিল উদ্দিন ভাই এবং একই সাথে সাবেক ক্রিকেটার জাতীয় দলের নাজমুল হোসেন। আপনি কেমন আছেন? জি ভালো। আসসালামু আলাইকুম জামিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। মিঠু ভাই ভালো আছেন? জি। মিঠু ভাই, আপনি আমাদের বিষয়গুলো শুনছিলেন। আজকে যেহেতু বিশ্বকাপ ক্রিকেট, একেবারে বিশ্বকাপ ক্রিকেটের দামামা কিন্তু বেজেছে, বলতে গেলে উন্মাদনা শুরু হয়ে যাচ্ছে। আমি প্রথম প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম, টি-20 বিশ্বকাপের দলটা কেমন হয়েছে, কতটা বোর্ডের যারা কর্মকর্তারা আছেন তাদের প্রত্যাশা মতো হয়েছে কিনা? শোনেন, প্রত্যাশা আর আমাদের মতো হওয়া তোর বিষয় না। বিষয় হচ্ছে যে সবাই আমরা বাংলাদেশি হিসাবে চাই যে একটা বেটার রেজাল্ট করুক বাংলাদেশ। সো সেই অনুযায়ী আর আমাদের যেসব ধরেন এইবার তো মনে করি যে আমাদের সবচেয়ে কম কন্ট্রোভার্সি হয়েছে। সো এখন কথাটা হচ্ছে কি যে আমাদের মতে বা আমার মতে এই দুইজনের আপনার বিরাট একটা ডিফারেন্স আসবে সেটা কিন্তু না। ধরেন আপনি এখন সাকিবের মতো প্লেয়ার থাকলো কি থাকলো না, ইট মেক্স এ বিগ ডিফারেন্স। বাট কথাটা হচ্ছে যে যাদের আমরা নানান মিডিয়া বা যাদের আমরা আলাপ করছি তাদের সাথে রিপ্লেসমেন্টের কিন্তু 19-20 ডিফারেন্স। ইটস নট ভেরি বিগ ডিফারেন্স। সো কথাটা হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট, সিলেক্টার্স, ক্রিকেট অপারেশন যেটা মনে করছে বেস্ট টিম ফর ইউএস কন্ডিশন, আমার মনে হয় তারা ওইটাই টিম পিক করেছে। জি মিঠু ভাই, আচ্ছা আমরা যদি পাইপলাইনের কথা বলি, এখন যে দলটা হয়েছে সেখানে কিন্তু ঘুরে ফিরে দেখা গিয়েছে কেন খুব বেশি বিতর্ক হয়নি, কারণ ঘুরে ফিরে আপনার এই 18-20 জন খেলোয়াড়ই কিন্তু আছে। আপনাকে যদি পিক করতে হয় আপনি এই গণ্ডির বাইরে কিন্তু খুব একটা বেশি আপনার সুযোগ নেই। কেন পাইপলাইনটা এতটাই ছোট হয়ে গেল, কেন অপশনগুলো এতটা ছোট হয়ে গেল, আর এত বছরে কেন পাইপলাইনে এমন ক্রিকেটার আসলো না যারা কিনা 19-20 নয়, পার্থক্যটা আসলে 19-20-এর সাথে 23-24 এরকম কিংবা 25 এরকম পার্থক্য হতে পারে? কেন এখন পর্যন্ত আমাদের ক্রিকেট সিস্টেমে এমনটা আসেনি? শুনেন, পাইপলাইনে কিন্তু প্রচুর প্লেয়ার আছে। আপনি যদি বলেন, আপনি সবসময় বাংলাদেশের একটা দেখবেন যে আন্ডার 19 পর্যন্ত প্রতি ওয়ার্ল্ড কাপ বলেন, প্রতি 20 টুর্নামেন্ট বলেন, আন্ডার 19 খুব ভালো খেলে। তারপরে যেটা সারা দুনিয়াতেই হয় যে আন্ডার 19 এবং বাংলাদেশ টিমের লেভেল অফ ক্রিকেট ইজ টোটালি ডিফারেন্ট। ওইখানে এসে আমরা দেখি যে আমাদের পাইপলাইনে একটু কমে যায়। কিন্তু পাইপলাইন মিনস আপনি যদি এখন
খোঁজেন, আন্ডার 15 থেকে খোঁজেন তো এই টিম পর্যন্ত আমাদের কিন্তু প্রচুর প্লেয়ার আছে। কিন্তু এখন যদি আপনি বলেন যে হ্যাঁ ডেফিনেটলি আমাদের যে 4 জন ছিল আমরা সব সময় গর্ব করে বলি, এই 4 জনের রিপ্লেসমেন্ট আপনি হার্ডলি হয়েছে। দে আর দ্য ওয়ার্ল্ড ক্লাস, ওই 4 জন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এবং এটা কিন্তু আপনি দেখেন শ্রীলঙ্কা বলেন বলেন, আজকে বিরাট কোহলি 100 বছরে একটা আসে, কথার কথা বলছি। তো সুতরাং আপনার ওইখানে তো ডেফিনেটলি একটা আছে, কিন্তু পাইপলাইনে প্রচুর প্লেয়ার আছে। এখন তারা যদি তাদের অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যাচুরিটি শো করতে পারে তাহলে বাংলাদেশ টিমের জন্য খুবই ভালো। আর আপনাদের আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের মাঝে যারা অ্যাকচুয়ালি এখন টেক ওভার করার কথা মানে ওই লেভেলে, আপনি 2-3টা প্লেয়ার কিন্তু আমাদের হারিয়ে গেছে অফ আ ডিফারেন্ট রিজন। এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। আপনি সাব্বিরের কথা চিন্তা করেন বা আর যে 2-3 জন আমরা বলি, এরা কিন্তু এখন অ্যাকচুয়ালি দে ওয়্যার দ্য রিপ্লেসমেন্ট। আচ্ছা মিঠু ভাই, আপনার শেষ প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম, এই বিশ্বকাপ নিয়ে আসলে বাংলাদেশে কি প্রত্যাশা করা যায়, নাকি মানে সবসময় একটা কথা আসে যে না পরের বিশ্বকাপ মানে আসল বিশ্বকাপ আমাদের জন্য আসল বিশ্বকাপ মিশনটা আসলে কখন হবে? শোনেন, একটা কথা হচ্ছে টি-20 এমন একটা গেম, আপনার এটা হচ্ছে মানে দুটো প্লেয়ার ক্যান চেঞ্জ দ্য হোল ইকুয়েশন। একটা বোলার এসে 4টা উইকেট নিয়ে নিলে কিন্তু গেম আপনার দিকে চলে যাবে, আর একজন কিন্তু 70-80-100 রান করলে ইন 50 বলস করলে কিন্তু ম্যাচ চেঞ্জ হয়ে যাবে। সো যেটাই আমরা দেখছি, সো সেই জায়গায় তো ডেফিনেটলি আমরা ওয়ানডে ইন্টারন্যাশনালে আগিয়ে আছি, আমাদের বেস্ট সেকেন্ডে আছি আমরা টি-20। কিন্তু টি-20 অন দেয়ার ডে এনিবডি ক্যান বিট এনিবডি। মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি, খেলা যখন শুরু হয় তখন কিন্তু আপনি বলতে পারেন না যে একদম আন্ডারডগ কেউ। তো সুতরাং টি-20-তে আপনার 5 ওভারের মধ্যে কিন্তু খেলা এদিক ওদিক হয়ে যেতে পারে। তো সুতরাং আমাদের এক্সপেকটেশন হচ্ছে ডেফিনেটলি ফার্স্ট এক্সপেকটেশন হচ্ছে যে আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়া, কথাটা বুঝছেন। এখন আবার আরেকটা জিনিস সমস্যা হচ্ছে, এটা প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, কারণ এই যে ইউএসএ তে যে আমাদের যে দুটো ম্যাচ আছে, এই দুটো ম্যাচের কিন্তু পিচ কন্ডিশনকে এটা কিন্তু এখনো একটা মিস্ট্রি টু অল অফ আস। সো প্র্যাকটিস ম্যাচগুলি দেখলে আমার মনে হয় একটু আলামত পাওয়া যাবে যে আমাদের টিম অবশ্যই মানে এই 5টা প্র্যাকটিস ম্যাচ সবকিছু মিলিয়ে খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ টিমের জন্য। মিঠু ভাই, আপনাকে ধন্যবাদ। জনাব ইফতেখার আহমেদ মিঠু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা মিঠু ভাইয়ের কথা শুনছিলাম, জামিল ভাই। মিঠু ভাই বলছিলেন আমরা মানে শুরু করতে চাচ্ছিলাম প্রত্যাশা দিয়ে, আমার ধারণা প্রত্যাশাটা পরে আলাপ করি। টাইগার পাইপলাইন নিয়ে ভাই বললেন অনেক অপশনস আছে, আপনার কি তাই মনে হচ্ছে যে অনেক অপশনস আছে? না, অপশনস তো আরও অনেক পরের বিষয়। পাইপলাইনে প্লেয়ার থাকবে, কারণ আমাদের আন্ডার 19, 17, 16 আছে, বাংলা টাইগার্স আছে, অনেক ধরনের কার্যক্রম আছে, সেখানে অনেক প্লেয়াররা 100-150 প্লেয়ার ওখানে আছে। সুতরাং পাইপলাইনে প্লেয়ার আছে। প্রশ্নটা হচ্ছে যে কোয়ালিটি প্লেয়ার কতজন আছে পাইপলাইনে, অর্থাৎ সেই পাইপলাইন থেকে, যে পাইপলাইনে আমাদের এখন বিভিন্ন জায়গায় যারা খেলছেন তাদের মধ্য থেকে কয়জন ইন্টারন্যাশনাল লেভেলে এসে বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে, প্রশ্নটা কিন্তু এখানে। কারণ দেখেন, আপনি প্লেয়ার কিন্তু উঠে আসছে, কিন্তু যেটা মিঠু ভাই বললেন যে তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহর কথা বললেন যে ওদের রিপ্লেসমেন্ট পাওয়াটা ডিফিকাল্ট, এইরকম 4 জন প্লেয়ার, বিরাট কোহলির উদাহরণ দিলেন। কিন্তু কথাটা হচ্ছে যে এই 4 জন তো গত 16-17 বছর ধরে ক্রিকেট খেলছেন, তো 16-17 বছরে আমরা তাদের বিকল্প খুঁজে পেলাম না। প্রশ্নটা তো এখানে। পাইপলাইনে তো অনেক প্লেয়ার ছিল, আবার উনি বলছেন যে কিছু 2-4 জন প্লেয়ার হারিয়েও গেছে। হারিয়ে যাবে কেন? আজকে যে প্লেয়ারটা উঠে আসছে, সাব্বিরের কথা বলেন, নাসিরের কথা বলেন, সৌম্য সরকারের কথা বলেন, এরা তো একসময় আমাদেরকে ম্যাচ জিতিয়েছে, তারা হারিয়ে যাবে কেন? সৌম্য সরকার তো অনেকটা হারিয়েই গিয়েছিলেন, অফ ফর্মের কারণে মোটামুটি খাতা থেকে বাদ পড়ে গেছে। হঠাৎ করে সাতুরা সিং আসার পরে আবার তাকে ব্যাক করানো হয়েছে, মোটামুটি সে কিন্তু হারিয়ে গিয়েছিল। তো এখন এই যে কোয়ালিটি প্লেয়ারগুলো আমাদের যারা ভবিষ্যতে সার্ভিস দিতে পারতো, এই প্লেয়ারগুলো হারিয়ে গেল কেন? তাদেরকে ধরে রাখার প্রক্রিয়াটা কি আসলে? এই জিনিসগুলি আসলে মানে
টু দ্য পয়েন্ট নোট করা দরকার, এইগুলোকে পিন পয়েন্ট করা দরকার যে আমরা যে প্লেয়ারগুলো, যে মুশফিক, সাকিব, তামিম এরা যখন উঠে আসছে এরা তো হারিয়ে যায়নি, এখনও দেশকে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এইগুলোকে পিন পয়েন্ট করা দরকার, যে আমাদের টার্গেট করা দরকার যে প্লেয়ারগুলো আসবে তাদেরকে আমরা দীর্ঘমেয়াদী যাতে তারা বাংলাদেশকে সার্ভিস দিতে পারে, সেই জন্য তাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া দরকার, যেভাবে খেলাধুলার মধ্যে রাখা দরকার, সেই জিনিসগুলো করতে হবে। আর পাইপলাইনে প্লেয়ার উঠিয়ে আনার ক্ষেত্রে কি করা দরকার, আপনি যদি শুধু প্লেয়ার, আমার বিভিন্ন সেক্টরের 100-150 প্লেয়ার আছে, ভালো কথা, বাট এই 100-150 প্লেয়ারের মধ্যে থেকে 50-40টা প্লেয়ার উঠিয়ে আনতে হলে কী কী কার্যক্রম থাকা দরকার, সেই বিষয়গুলোর উপরে জোর দিতে হবে। এখন যদি আমি প্রশ্ন করি, আমাদের এই ন্যাশনাল টিমের বাইরে যে দলগুলো খেলে, বাংলা টাইগার্স বলেন বা অন্যান্য এইচপি ইউনিট, তারা বছরে কয়টা সফর করছে, কয়টা দেশে গিয়ে ক্রিকেট খেলছে, নিজেদের মধ্যে কয়টা ক্রিকেট খেলছে। আজকে টি-20 ওয়ার্ল্ড কাপের কথা আমরা বলছি, প্রত্যাশার কথা বলছি, এক বিপিএল ছাড়া কি টুর্নামেন্ট খেলছে আমাদের ছেলেরা, টি-20 টুর্নামেন্ট। যদি আপনি টুর্নামেন্ট না খেলেন, ম্যাচ না খেলেন, এক বিপিএল দিয়ে আপনি কয়টা প্লেয়ার বের করে আনতে পারবেন? আগে প্রিমিয়ার লিগে যখন সিজিএম চেয়ারম্যান থাকা অবস্থায় আমি প্রিমিয়ার লিগের টি-20 ক্রিকেটটা যুক্ত করেছিলাম, কয়েক বছর সেটা চলেছিল, বাট হঠাৎ করে এই প্রিমিয়ার লিগের টি-20 টুর্নামেন্টটা বন্ধ হয়ে গেল। আর বিপিএলের কথা বলেন, বিপিএলে তো বিদেশি প্লেয়ারদের আধিক্য, সেখানে তো লোকাল প্লেয়াররা সেভাবে পারফর্ম করতে পারে না, চান্স পায় না। তো আপনি যদি প্রিমিয়ার লিগের সঙ্গে সেই টুর্নামেন্টটা, প্রিমিয়ার লিগ বাদ দেন, অন্য একটা যদি আলাদা টুর্নামেন্ট আপনি টি-20 টুর্নামেন্ট করেন যেখানে সব লোকাল প্লেয়াররা খেলবে, তাহলে আপনি দেখেন কতগুলো প্লেয়ার, এই যে আমাদের যে প্রিমিয়ার লিগের টিমগুলোতে যদি আপনি 15টা করে প্লেয়ার ধরেন, 150-60টা প্লেয়ার কিন্তু আপনি খেলার সুযোগ পাবে। তো এইরকম যদি আপনি কোনো পরিকল্পনা না করেন, ব্যবস্থা না নেন, প্লেয়ার তো আকাশ থেকে টুপটুপ করে পড়বে না, আপনাকে প্লেয়ার তৈরি করতে হবে। যে তৈরি করার প্রক্রিয়াটা কি? শুধু এক বিপিএল দিয়ে, আই এম সরি, শুধু এক বিপিএল দিয়ে আপনি টি-20, আমাদের প্লেয়ারদের দোষ দিয়ে লাভ নেই। একটা প্লেয়াররা শুধু একটা টুর্নামেন্ট খেলে, এই একটা টুর্নামেন্ট খেলে আপনি ওয়ার্ল্ড কাপে যে তারা একেবারে ফাটিয়ে দেবে, এরকম আশা করাটা আসলে যুক্তিসঙ্গত। অবশ্যই। আমরা একটু নাজমুল হোসেনের কাছে যেতে যাচ্ছিলাম। নাজমুল হোসেন, জাতীয় দলের হয়ে লম্বা সময় আপনি সার্ভিস দিয়েছেন এবং আপনি হাবিবুল বাশারদের সময় থেকে শুরু করে সাকিব আল হাসান, তাদের সাথে ক্রিকেট খেলেছেন। আবার একটা নতুন জেনারেশন আপনার হাতে তৈরি হচ্ছে, আপনি বাংলা টাইগার্সের হয়ে কাজ করছেন এবং একই সাথে আপনি ডেভেলপমেন্ট যে কাজগুলো হচ্ছে সেখানে কিন্তু আপনি কোচ হিসেবে আছেন। আপনি একটা জিনিস বলুন যে এই যে পাইপলাইনের কথাটা বারবার বলা হয়, আপনি পাইপলাইনের সাথে সরাসরি সম্পৃক্ত, এইখানে আসলে ওই রকম ট্যালেন্টেড ক্রিকেটার নেই নাকি একবারে ন্যাচারাল ট্যালেন্ট যেটা আমরা সাকিব আল হাসান কিংবা মাশরাফির মধ্যে দেখতে পেয়েছি, কিংবা ব্যাটার যারা আছেন ভালো ব্যাটার, এরকম ট্যালেন্ট পাওয়া যাচ্ছে না? দেখেন, আমি যেহেতু আমরা এই প্রোগ্রামে কাজ করতেছি, বা আপনি এইচপি বলেন বা টাইগার্স বা আন্ডার-19 কাজ করতেছি, বাট আমার কাছে একটা, যেটা জামিল ভাইয়ের সাথে আমি এটা একমতই হবে, আমাদের কাছে যে আপনি যেটা বললেন যে প্লেয়ার অনেক আসছে, বাট আমরা যখন খেলছি বা সাকিব আমাদের জুনিয়র, বা সাকিব যখন ন্যাশনাল টিমে আসবে, আমরা অলরেডি ন্যাশনাল টিমে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে যে ও ন্যাশনাল টিমে খেলবে। বাট আমরা এখন ধরেন বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছি, বিভিন্ন ডিভিশনে যাচ্ছি, যাওয়ার পরে এইরকম যে আমাদের কিন্তু একটা জিনিস মনে আছে যে আজ মুশফিকে দেখছি বা তামিমকে দেখছি, তামিম যেমন আমার সাথে ফার্স্ট ম্যাচ খেলছে, তখন আমি ওল্ডি হচ্ছে সেকেন্ড, এক ইনিংস দেখে 189 করছে, পরে কিন্তু ও 2006 ওয়ার্ল্ড কাপে ঢুকে গেছে। তো এই যে মনে করেন যে একটা প্লেয়ার দেখা, যে না ওকে দেখেই মনে হচ্ছে যে অনেকদিন ন্যাশনাল টিমে খেলবে বা ন্যাশনাল টিমে চলে আসবে, এইরকম প্লেয়ার কিন্তু আমরা এখন পাচ্ছি না। বাট যে প্রসেস কিন্তু আমরা ঠিক করতে যাই, আপনি আন্ডার-14, আন্ডার-16 বা আন্ডার-18, তারপর ধরেন আপনার 19 ওয়ার্ল্ড কাপ, যেমন আমি এবার ওয়ার্ল্ড কাপে কাজ করেছি, এবার ওয়ার্ল্ড কাপে 2-3টা ভালো ব্যাটসম্যান বা বোলার ছিলেন, বাট স্টিল কিন্তু যেটা আমাদের হয় কি, আমাদের আন্ডার-19 পরে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে বিশাল একটা গ্যাপ হয়ে যায়। আমরা কিন্তু এই জায়গা থেকে ইমপ্রুভমেন্টটা করতে পারি না। বাট অন্যান্য টিমের দেখবেন যে যারা 19 এবার আমাদের সাথে খেলছে, সেম প্লেয়ারটা দেখবেন যে 1 থেকে 2 বছরে অনেক স্টাবলিশ প্লেয়ার হয়ে যায় অন্য দেশের হয়ে। তো এই জায়গাটায় আমাদের কীভাবে ইমপ্রুভ করা লাগে, এটা কিন্তু অলরেডি আমরা কথা বলতেছি, বা যারা আমাদের সাথে কাজ করতেছেন, যেহেতু আমাদের এই একটা এক্সপিরিয়েন্স আছে যে আসলে এই জায়গাতে কীভাবে ন্যাশনাল টিমে নিয়ে যাওয়া যায়। যেমন আমরা কী করছি, আমরা যখন জামিলের আন্ডারে, আমরা তখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলার পরে কিন্তু আমরা বিভিন্ন প্রসেসে আস্তে আস্তে কিন্তু আমরা চলে গেছি। তো এই জিনিসগুলো যদি আমাদের ইমপ্রুভ না হয়, যেমন কী ভাই বলতেছিলেন যে মিঠু ভাই বলতেছিলেন যে ধরেন আমাদের ব্যাকআপ প্লেয়ার কারা হবে, ব্যাকআপ প্লেয়ার হবে এখন ধরেন নাসির বা ধরেন সাব্বির, রুম্মান, ওরা যদি থাকে, এইরকম টাইপের যদি আপনি 30-40টা প্লেয়ার থাকে, আমি আপনাকে এখন স্ট্রেটলি আমি বলতে পারি যে মাহমুদুল্লাহ রিয়াদ এখন টিমে থাকবে কেন?
বা সাকিব এখন থাকবে কেন, কারণ ওদেরকে বাদ দেওয়ার মতো প্লেয়ার তো আমরা তৈরি করতে পারি না। তো এই জিনিসগুলো যদি আমরা ব্যাকআপ প্লেয়ারগুলো আরো স্ট্রং করে তুলতে পারি তখন কিন্তু ওরা প্রেশারে থাকবে, ওদের পারফর্ম করতে হবে, সবাই পারফর্ম করতে হবে। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যদি ইমপ্রুভ করতে পারি, বাট স্টিল আমরা লুকিং ফরওয়ার্ড যে আসলে কি করা যায়, যেহেতু আমরা এই জায়গা থেকে আমরা এই অভিজ্ঞতাটা আছে যে আমরা 19-এর পরে আমাদের প্লেয়ারগুলো খুব একটা সামনে দিয়ে যেতে পারি না, যেটা অন্য দেশগুলো অনেক এগিয়ে যায়। তো এইগুলো নিয়ে আমরা কিন্তু এখনো কাজ করতেছি। অবশ্যই। আপনার কি মনে হয় যে আপনারা যখন ক্রিকেট খেলেছেন তখন আসলে যেই পন্থায় টিম নির্বাচন হয়েছে, অনেককে প্রপার কোনো ক্ল্যারিফিকেশন ছাড়া বাদ দেওয়া হতো, অনেককে ঢোকানো হতো, অনেকে হয়তো বা পটেনশিয়াল ছিল কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন নাই, এখনও আসলে সেই একই প্রক্রিয়ায় দলটা বাছাই হয় কিংবা প্লেয়ারদেরকে প্রস্তুত করা হয় কিংবা বাঞ্চ অফ প্লেয়ার্স মানে একই গ্রুপের প্লেয়ার তাদেরকে ওইভাবে সিলেক্ট করা হয়, আপনার কেমনটা মনে হয়? দেখেন এখন আমার কাছে মনে হয় আমি যদি এখন যারা পেস বোলিং ইউনিট আছে আমাদের বাংলাদেশ টিমের যে পেস বোলিং ইউনিট আছে, আমি বলবো দে আর ভেরি লাকি। কেন বলবো, দেখেন আমাদের 6 থেকে 7টা পেস বোলার আছে, কেউ না কেউ কিন্তু বিভিন্ন ফরম্যাটে খেলতেছে, কেউ টি20 খেলতেছে। আমাদের সময় অনেক সময় হয়েছে কি দেখা গেছে, আমি ফার্স্ট আমার এক্সাম্পল আমি দিতে পারি, আমি দেখা গেছে যে প্রথম ওয়ানডে খেলছি, খেলার পরে আবার 6 মাস পর সেকেন্ড ওয়ানডে খেলছি। এমনও হয়েছে যে আমি আমার 11 বছরের ক্রিকেট ক্যারিয়ারে আমার কাছে মনে হচ্ছে আমার 15 থেকে 20 বার ডেবিউ হয়েছে, কারণ আমি একটা ম্যাচ খেলার পরে আমি থেকে 6 মাস বা 1 বছর পর আবার আরেকটা ম্যাচ খেলেছি। ইভেন আমি আপনার টি20 ক্যারিয়ারটা দেখলাম, টি20 ক্যারিয়ারে আপনি প্রত্যেকটা মানে এতটাই আপনাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা নেওয়া হয়েছে যে এত লম্বা লম্বা গ্যাপ, এটা আসলেই আনএক্সপেক্টেড। অবশ্যই এখন যারা খেলতে আমি কি বললাম যে এখন যে 6 থেকে 7 জন পেস বোলার দেখেন ঘুরে ঘুরে, হাসান মাহমুদ বলেন, তাসকিন বলেন, আপনার মুস্তাফিজ যাই আসছে, ওরা কিন্তু এই খালেদ বলে কোনো না কোনো ফরম্যাটে কিন্তু ওরা খেলতেছে। তো এটা কিন্তু যখন একটা প্লেয়ার জানবে যে আমি ন্যাশনাল টিমের সাথে আছি, আর ন্যাশনাল টিমের সাথে যখন আপনি থাকবেন, আপনার পরিবেশ, আপনার প্র্যাকটিস ফেসিলিটিস সব কিছু কিন্তু একটু অন্যরকম। আর আপনি যখন টিম থেকে বের হয়ে চলে যাবেন, আপনি নিজে, আমাদের কিন্তু এরকম স্ট্রাকচার এখন তৈরি হয় না যে আমি আমার এলাকায় যাবো, গিয়ে জিম ফেসিলিটিস থেকে শুরু করে সেন্টার উইকেট পাচ্ছি, বোলিং করেছে, এখনও কিন্তু আমরা এরকম স্ট্রাকচার তৈরি হয় না। তো এই জিনিসটা কিন্তু আমি মনে করি আগের থেকে কিছুটা হলে বেটার হয়েছে এখন। আচ্ছা, নাজমুল হোসেন তিনি পেস অ্যাটাকের কথা বলছিলেন, জামিল ভাই আমরা মানে ব্যাটারদের কথা বলি, তার আগে তিনি কিন্তু বলেছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাদের রিপ্লেসমেন্ট আমরা এখনো ক্রিয়েট করতে পারিনি। ইভেন বোর্ড সভাপতি তিনিও কিন্তু বলছেন এইটা কি আসলে আমরা ওই ক্রিকেটারদের ক্রেডিট, কিন্তু এটা বোর্ডের জন্য কি একটু দুঃখজনক নয় যে এত বছর ধরে একটাই কিন্তু মাথা, সেই মাথার আন্ডারে এত বছর ধরে চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের বিকল্পটা সেট করতে পারিনি। তারা কিন্তু ধারাবাহিকভাবে খেলছেন না, কখনো খেলছেন কখনো খেলছেন না, তারপরে কেন করতে পারলাম না এরকম গেম চেঞ্জারদেরকে আমরা? আসলে দুঃখজনক, মানে এটা বোর্ড সভাপতির জন্য কিন্তু ব্যাপারটা দুঃখজনক, কারণ উনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আছেন, উনি দক্ষ সংগঠক, বেশিরভাগ পরিচালকও কিন্তু একই রকম আছেন ঘুরে ফিরে মুখগুলো। তো ওনারা দেখেন আমাদের দেশে অনেক নামি দামি কোচ এসছে, কিন্তু এমন না যে ওনারা ভালো কোচ আনেননি, ভালো ফিজিও আনেননি, ভালো অ্যানালিস্ট আনেননি, তা কিন্তু না, বা অনেক বড় বড় কোচ কিন্তু আমাদের দেশে এসেছে। কিন্তু সমস্যাটা হয়েছে যে পরিকল্পনা করে ক্রিকেটার উঠানোর দরকার, সেই পরিকল্পনার দিকে আসলে নজর দেওয়া হয়নি। আপনি যদি উপর দিয়ে শুধু উইন্ডো ড্রেসিং করেন, উইন্ডো ড্রেসিং করে কিন্তু আপনি ভালো কিছু পাবেন না। আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যালান ডোনাল্ডের মতো কোচ কাজ করে গেছেন, স্টুয়ার্ট ল কাজ করে গেছেন, অনেক বড় বড় কোচ কিন্তু আমাদের এখানে কাজ করে গেছেন, কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে নিচের থেকে প্লেয়ার, ওনারা কিন্তু ন্যাশনাল লেভেলে কাজ করেছেন, কিন্তু এর পরবর্তী লেভেলগুলোতে আসলে জোর দেওয়া হয় নাই। এই জায়গাগুলি যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি যেটা আপনাদের মতো এই সমস্ত টিভি প্রোগ্রামে আমি কিন্তু অন্তত 100 বার বলেছি একটা কথা, সেটা হচ্ছে আপনাকে মূল জোরটা দিতে হবে হাই পারফরমেন্স ইউনিট। আমাদের সময় যে হাই পারফরমেন্স ইউনিটটা আমরা করেছিলাম, মূলত প্লেয়ারগুলি সাকিব তামিমের পরে যারা এসছে ওই হাই পারফরমেন্স ইউনিটের হাত ধরে কিন্তু আসছে। মূল কাজটা কিন্তু হাই পারফরমেন্স ইউনিটের। সেটা কীরকম, যে তারা আসলে প্লেয়ার যোগান দিবে। যেমন এখন এই টিমের নামটা হয়ে গেছে বাংলা টাইগার্স, তখন এই টিম ছিল, যে তারা এই টিমে প্লেয়ার যোগান দিবে, এই টিম থেকে প্লেয়ার ন্যাশনাল টিমে যাবে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। আন্ডার-19 থেকে কিন্তু একটা সময় ছিল, আমরাও করেছি, মুশফিক, সাকিব, তামিম একবারে আন্ডার-19 থেকে ওয়ার্ল্ড কাপে আমরা ডেবিউ করে দিয়েছি। তখন যুক্তিটা কী ছিল, তখন তৎকালীন নির্বাচক ছিলেন ফারুক আহমেদ সাহেব। ফারুক ভাই কি যুক্তিটা দিয়েছিলেন, যে আমাদের এখন নতুনদেরকে সুযোগ দেওয়ার সময় হয়েছে। তখন যারা ছিলেন, ইভেন পাইলটের মতো খেলোয়াড়কে তখন বাদ দিয়ে দেওয়া হয়েছিল, যিনি দেশ ছাড়া উইকেট কিপার ছিলেন। যুক্তিটা ছিল যে তারা দেশকে, তাদের বয়স হয়ে গেছে, দে হ্যাভ গিভেন এনাফ, এখন নতুনদেরকে সুযোগ করে দেওয়া উচিত। কারণ হলো
তাদের বাইরে আমাদের নতুন কোনো প্লেয়ার আসলে সেই পর্যন্ত ছিল না, যার কারণে ফারুক ভাই একসাথে 3 জনকে ডেবু করিয়েছেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে ভারতের সঙ্গে প্রথম খেলাতে আমরা ভারতকে হারিয়ে দিয়েছিলাম এবং 3 জনই কিন্তু 50 করেছিলেন। সাকিব, তামিম, মুশফিক 3 জনই কিন্তু 50 ইনিংস খেলেছিলেন। তো কিন্তু দুঃখজনক হচ্ছে 17 বছর পরেও আমরা সেই আন্ডার-19 থেকেই ন্যাশনাল টিমে সরাসরি ডেবু করিয়ে দিচ্ছি। এই যে মাঝখানের যে প্রক্রিয়াটা, হাই পারফরমেন্স ইউনিট, এ টিম, এইসব জায়গায় কিন্তু ওই আন্ডার-19 যে প্রতিভাবান ছেলেগুলো তারা ওই জায়গাগুলোতে খেলে কিন্তু নিজেদেরকে ঝালিয়ে নিতে পারছে না, নিজেদেরকে পোক্ত করতে পারছে না। আন্ডার-19 লেভেল থেকে সরাসরি একেবারে বিশাল একটা ক্যানভাসের মধ্যে তারা গিয়ে পড়ছে এবং কেউ হয়তো লাকিলি ভালো করছে আর কেউ হয়তো ওই মানে কারো ক্যারিয়ার ওই প্রেসারে হয়তো বা একেবারে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইভাবে চললে পরে তো আপনি প্লেয়ারদেরকে দোষ দিয়ে কোনো লাভ হবে না, আপনাকে প্রক্রিয়াটাকে ঢেলে সাজাতে মানে আমাদের সিস্টেমটাকেই চেঞ্জ করতে হবে, প্লেয়ার বেশি না। আচ্ছা, আমরা একটা বিরতি নিতে হচ্ছে, আমরা কথা বলছি ওয়ার্ল্ড কাপ টিম নিয়ে, একটা বিরতি নিয়ে আমরা আরো কথা বলবো। দর্শক, আমরা কথা বলছি বিশ্বকাপ দলে ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডায়, একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আর আজকে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং তার সাথে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার নাজমুল হোসেন। আমরা কথা বলছিলাম বিশ্বকাপ দল নিয়ে আর এর পাইপলাইন নিয়ে। আমরা আসলে বিশ্বকাপের অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, তবে পাইপলাইন নিয়ে বেশ কিছু বিষয় সামনে চলে এসেছে। আমি নাজমুল হোসেনকে একটু জানতে চাচ্ছিলাম যে আচ্ছা, আমরা যখন দেখি যে দলের দিকে যদি তাকাই, কেউ আন্ডার-19 টিম থেকে এসেছেন, আবার কেউ বিপিএল থেকে এসেছেন। এছাড়া কিন্তু কেউ বলতে পারবেন না যে না আমরা ওকে বাংলা টাইগার্স থেকে পিক করেছি কিংবা আমরা তাকে এইচপি টিম থেকে পিক করেছি। তো মানে তাহলে কি এইখানে কি কোনো ক্রিকেটারই নাই, নাকি আপনাদেরকে আসলে কোচরা বলে না, যারা জাতীয় দলের কোচ, মানে তাদের সাথে কি আপনাদের কমিউনিকেশন হয় কিনা যে দেখেন আমার এরকম প্লেয়ার দরকার, কিংবা আপনাদের কাছে আছে কিনা, তারা আসলে মতামত নেয় কিনা গ্রাসরুট কোচদের কাছ থেকে? দেখেন, এইচপি টিম বা টাইগার্স যে টিমটা হয়, এটা কিন্তু আপনি দেখেন এটা লাস্টের কারা ছিলেন, বিজয়, মিথুন, জাকির আলী অনিক, ওরাই কিন্তু ছিল। তারপরে আপনি যদি বলি আপনার আবু হায়দার রনি, যারা আপনি প্রিমিয়ার লিগে পারফর্ম করতেছে বা আপনার বিপিএল পারফর্ম, ওরাই কিন্তু ওই জায়গায় ঘুরে ফিরে ওরাই আছে কিন্তু। তো ওরাই কিন্তু আবার ন্যাশনাল টিমে খেলতেছে। তো আপনি যদি বলেন, আমরা প্রসেসটা যদি বলেন, আমি যেহেতু নিচে কাজ করতেছি 14, 16, 18, তারপর আন্ডার-19, এই জায়গা থেকে যারা আপনি ভালো খেলেন 19-এ যারা পারফর্ম মানে আপনি ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ যেগুলো পারফর্ম করে, এই জায়গাতে কিছু প্লেয়ার যায়। আর একটা ঢাকা প্রিমিয়ার লিগ বা বিপিএলে যারা উদীয়মান কিছু প্লেয়ার আছে যারা ভালো খেলে, ওই জায়গাতে নিয়ে এইচপি টিমটা হয়। আর এইচপি টিমের পরে যাদের একটু দেখা গেছে অনেক একটু সিনিয়র প্লেয়ার বা পারফর্মার, ওদেরকে নিয়ে আবার যারা আবার ন্যাশনাল টিমে বাদ পড়ে যায় বা কেউ ইনজুরি থেকে ব্যাক করে, এই প্লেয়ারগুলো নিয়ে কিন্তু আপনার টাইগার্স টিমটা হয়। তো টাইগার্সের লাস্টে যেমন সৌম্য, তারপরে আপনার মমিনুল, যেহেতু ও শুধু টেস্ট খেলে, তো এইসব প্লেয়ারদের নিয়ে কিন্তু যেমন 25 তারিখ থেকে কিন্তু টাইগার্স ক্যাম্প আবার শুরু হবে। তো এইসব প্লেয়ারদের নিয়ে হয় কিন্তু এই জায়গায় কিন্তু কোনো কিছু বলা যাবে না যে টাইগার্স টিম থেকে ন্যাশনাল টিমের নাই। টাইগার্সটা কিন্তু তৈরি করা হয়েছে যে ন্যাশনাল টিমের আদলে একটা টিম। তো এইখানে কি মানে আসলে নির্বাচক কিংবা যারা বিদেশি কোচ আসেন জাতীয় দলের, এক একজনের ভিশন এক এক রকম হতেই পারে, তারা কি আসলে আপনাদের সাথে কখনো জিজ্ঞেস করেন কিনা যে আচ্ছা আমরা এই পজিশনে এরকম একটা প্লেয়ার চিন্তা করছি, আপনাদের মতামত নিতে চাই কিনা কিংবা জানাই কিনা যে আপনাদের নেক্সট কি ধরনের ক্রিকেটার আপনাদের কাছ থেকে তারা প্রত্যাশা? দেখেন, অবশ্যই দেন, আমরা যখন ন্যাশনাল টিম আপনি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে কিন্তু আমাদের নিয়ে বসছিলেন যে আসলে কিছু যেসব প্লেয়ারগুলো আপনার দেশের, যেমন কিছু প্লেয়ার আছে যারা টেস্ট খেলবে বা যারা ওয়ানডে খেলবে, তো যেমন সাপোজ মুশফিক ওডিআইতে খেলবে বা টেস্ট খেলবে বা মইনুল টেস্ট খেলবে, তো এইসব প্লেয়ারদের জন্য কী প্র্যাকটিস হতে পারে, বা যেহেতু আমি ফাস্ট বোলিং কোচ হিসেবে আছি, তো ফাস্ট বোলিং কোচের ন্যাশনাল টিমের যে ফাস্ট বোলিং কোচ, ওনার সাথে আমার আমার চ্যাটিং হয় যে আসলে এই বোলারগুলো যে আমি কী কাজ করাবো বা কী প্রসেসে ওদেরকে নিয়ে আমি কাজ করবো। তো এইগুলা কিন্তু কন্টিনিউয়াসলি কথা হয়। বাট আমি যেটা বলি যে আমাদের যেটা বললাম যে ন্যাচারাল টাইপের কিছু প্লেয়ার, যেটা আমি বললাম না, আমাদের চোখে দেখলে মনে হয় যে ন্যাশনাল টিমে খেলবো, এরকম প্লেয়ার কিছুটা আমরা, যেমন আমি বলি বিজয়ের কথাই বলি, যেমন সৌম্যর কথাই বলি। সৌম্য কিন্তু এখন কিন্তু আমার কাছে মনে হয় যে ও একদম কেয়ারলেস ক্রিকেট খেলা হচ্ছে, একদম ফেয়ারলেস ক্রিকেট খেলবে। কারণ ও যে অপরচুনিটি পাইছে, এটা কিন্তু এখন দায়িত্ব নেওয়ার কিন্তু সঠিক সময়। এখন ওর যে বয়স হয়েছে, ও কিন্তু অনেক, এমন না যে নতুন, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে, অনেক দিন ধরে খেলতেছে। এখন ও টিমের যদি আমি বলি যে লিটন, আপনার তানজিদ তামিম আর সৌম্য, 3টা ওপেনার আছে, তাই মনে করি এই জায়গায় তামিম তো আসছে, নতুন আসছে, বাট সৌম্য এবং লিটন ওরা এখন ফেয়ারলেস ক্রিকেট খেলবে। এরকম যদি রেসপন্সিবিলিটি না নেয়, তাহলে কিন্তু আসলে শুধু যে আপনার বোর্ড অফিসিয়াল বা আপনার ওনারা কাজ করে, বাট প্লেয়ারের তো একটা দায়িত্ব আছে যে আমি যাতে কীভাবে স্টাবলিশড হবো, আমি এনাফ অপরচুনিটি পাচ্ছি, আমি নিজেকে স্টাবলিশ করতে পারছি, এটা কিন্তু ওদেরও ব্যর্থতা আপনি বলতে পারেন। তো এইসব জিনিসটা কিন্তু প্লেয়ারদেরও কিন্তু চিন্তা করতে হবে। অবশ্যই। জামিল ভাই, অনেক কথাই হয় এই পাইপলাইন নিয়ে।
আসলে এখন যে প্রবলেমটা, এই যে বললাম যে এত বছরেও আমাদের ক্রিকেটাররা যখন যান তারা তখন বলেন যে দোয়া করবেন, এখনও যিনি বোর্ড সভাপতি কিংবা পরিচালকরা বলেন দোয়া করবেন, দোয়া তো সবাই চায়, বাট দাওয়ার যে ব্যাপারটা ক্রিকেটারদের ইন থেকে কিংবা কোচদের ইন থেকে, সেই দাওয়া কতটুকু পড়ছে, এই প্রবলেমটা আসলে উত্তরণ কিভাবে হবে? যে আমরা সবসময় দোয়া চেয়ে যাচ্ছি কিন্তু মানে হচ্ছে যে ওইখানে যে ঠিকমতো ডেলিভার করতে পারছি না। একটা জিনিস দেখেন, এবারের ওয়ার্ল্ড কাপের যে টিমটা, এই টিমটা দেখলে কিন্তু বোঝা যায় যে আমাদের পাইপলাইনে আসলে এদের বাইরে প্লেয়ার নেওয়ার মতো, হ্যাঁ দুই একটা ব্যতিক্রম হয়তো ছিল, সাইফুদ্দিন, মিরাজ, এরকম দুই একজনকে নিয়ে কথা হতে পারে, বাট মোটামুটি এরাই কিন্তু প্লেয়ার। তার মানে হচ্ছে যে আমাদের 18-20 জন প্লেয়ারের মধ্যেই আমাদের সব কিছু ঘুরপাক খাচ্ছে, সেরকম প্লেয়ার নাই। এটা কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে এভাবে হবে না, প্রক্রিয়াটাকে ঢেলে সাজাতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে যে কি প্রসেসে গেলে আমরা ভালো কিছু প্লেয়ার উঠিয়ে আনতে পারবো। আপনি দেখেন যে টিমটা আন্ডার-19 চ্যাম্পিয়ন হলো আমাদের আকবর আলীর নেতৃত্বে, সেখানে কিন্তু বেশ কিছু 2-3 প্লেয়ার কিন্তু ইতিমধ্যে এই দলের সাথে চলে গিয়েছে ন্যাশনাল টিমে। কিন্তু এই আন্ডার-19 মেয়েদের এই শরীফুল, এই তহিদ হৃদয়, এই আকবর আলীরা যদি মাঝখানে এসপিতে খেলার সুযোগ পেত, বাংলা টাইগার্সে খেলার সুযোগ পেয়ে নিজেদেরকে তৈরি করতো কয়েকটা বছর, তাহলে কিন্তু তারা পোক্ত হয়ে ন্যাশনাল টিমে কিন্তু যেত, সেক্ষেত্রে কিন্তু ন্যাশনাল টিম একটা ভালো সার্ভিস পেত। সুতরাং আপনাকে এসপি টিম, বাংলা টাইগার যেটা এ টিম যেটাকে আমি বলছি, এই দুইটা টিমের উপরে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এসপি টিমকে আপনি যদি সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সিরিজ খেলান, আপনি কিন্তু সেখান থেকেই পেয়ে যাবেন কে আপনার টি-20 প্লেয়ার, কারণ ওইখানে কিন্তু আপনি শুধু টেস্ট খেলবেন না, আপনি সিরিজের মধ্যে আপনি টি-20 খেলবেন, আপনি ওয়ানডে খেলবেন, টেস্ট 4 দিনের টেস্ট ম্যাচ খেলবেন। সেখান থেকে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন প্লেয়ারটা টি-20-র জন্য আইডিয়াল, কোন প্লেয়ারটা ওডিআইয়ের জন্য আইডিয়াল, কোন প্লেয়ারটা টেস্টের জন্য আইডিয়াল। এইভাবে যখন ঘুরিয়ে ফিরিয়ে খেলে এই প্লেয়ারগুলি যখন আবার এই টিমে বাংলা টাইগার্সের জন্য খেলবে, তখন তারা আরও অনেকগুলি ম্যাচ খেলার সুযোগ পাবে। তখন আবার আপনি কিন্তু পিন পয়েন্ট করতে পারবেন যে ইয়েস হি ইজ মাই প্লেয়ার টু প্লে দ্য টেস্ট ক্রিকেট। যেমন আমি আকবর আলীর কথা বলতে পারি, আকবর আলীকে যদি ঠিকভাবে নার্সিং করা হতো, বাংলাদেশে আরেকজন ভালো মানের টেস্ট খেলোয়াড় কিন্তু আমরা পেয়ে যেতাম। তো এই যে নার্সিং বিভিন্ন পর্যায়ে ন্যাশনাল টিমের আগে এসপি টিম, বাংলা টাইগার্স, এই দুইটা সেক্টরে ম্যাসিভ কাজ করতে হবে। মানে নার্সিং মানে শুধু ট্রেনিং করানো না, নিয়মিত, কারণ আমাদের কিন্তু নিচে কিন্তু হচ্ছে 14, 16, 18 এগুলি কিন্তু ভালো প্রশিক্ষণ চলছে, কিন্তু মাঝখানে ন্যাশনাল টিম আর এজ গ্রুপ, এই মাঝখানে যে কাজ করার যে ব্যাপারগুলো সেটা কিন্তু থমকে আছে। বছর হয়তো একটা সিরিজ খেলতে যাচ্ছে, যেমন বাংলা টাইগার্স অনেক দিন পরে একটা সিরিজ খেলতে গেছে। নো, এই বাংলা টাইগার্স, এই এসপি টিম সারা বছর বিভিন্ন দেশের সাথে টুর্নামেন্ট সিরিজ খেলবে, এবং ওদেরও কিন্তু আপনি প্রত্যেকটা দেশে কিন্তু এসপি আছে, এই টিম আছে, তাদের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ খেলবে। এই সিরিজগুলো থেকে কিন্তু আপনি ম্যাচ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত বেশি ম্যাচ খেলবেন তত বেশি আপনার মধ্যে কনফিডেন্স লেভেল বাড়বে, যখন আপনি রানের পর রান করবেন, উইকেটের পর উইকেট পাবেন। এই জায়গাগুলো ম্যাসিভ কাজ করতে হবে, এই জায়গায় টপ লেভেল কোচ আনতে হবে, ফিজিও আনতে হবে, অ্যানালিস্ট আনতে হবে। এই জায়গা দুইটা যখন শক্ত হবে, তখন এখান থেকে আপনি ন্যাশনাল টিমে ভালো প্লেয়ার সাপ্লাই দিতে পারবেন, তখন আপনার একটা সুন্দর পাইপলাইন তৈরি হবে। অবশ্যই এটাই উত্তরণের পথ বলে আমি অন্তত বিশ্বাস করি। জি, নাজমুল হোসেন, মানে একটু ইয়ে করে অনেকে বলেন যে, আমি এই পাইপলাইনের ব্যাপারটা শেষ করে দেব, অনেকে বলেন যে পাইপলাইনে প্লেয়ার আছে, কিন্তু কিছু কিছু ক্রিকেটার আছেন যারা কিনা একটা ম্যাচে পারফর্ম করে তার পরের 10-12টা ম্যাচ নিজেকে কনফার্ম করে ফেলেন, মানে তাদের মধ্যে সেই কনসিস্টেন্সিটা দেখা যায় না, কিন্তু তারা টিমে থাকেন। এই প্রবলেমটা আসলে সমাধান দেখেন, আমি বলি, জামিল ভাই যেটা আকবর আলীর কথা বলেন, আকবর আলী কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলার পড়তে এখনও পর্যন্ত এইচপি টাইগার্সে আছে। জি, তো আমি যেটা বললাম যে প্লেয়ারদের রেসপন্সিবিলিটি অনেক সময় হয়, আকবর আলী কিন্তু স্টিল ও এইচপিতে বা টাইগার্স সব জায়গায় আছে, বাট ম্যাচ তো খেলতে পারছে না। এখন তো ও নিজেকে, এখন আপনার এই জায়গা দিয়ে ও নিজের তুলে না ধরে, ও যদি ধরেন ওর এনাফ সুযোগ দেওয়া হচ্ছে, আপনি ও বিপিএল খেলছে, আপনি ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলতেছে, ও
ও আপনার শফিকুল এখন ওই জায়গায় তো গোড়ালি তো বিট করে আসতে হবে, আপনার তো লিটন দাস আছে বা আপনার মুশফিক বা জাকির আলী অনিক, তো এইসব প্লেয়ারে তো বিট করে আসে, তো তারপর আকবর আলী আসতে হবে। তো আকবর আলী স্টিল কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যারা চ্যাম্পিয়ন ওদের কিন্তু 14টা মানে শামীম পাটোয়ারি এবং সবাই কিন্তু মোটামুটি কিন্তু এই প্রসেসিং এখন পর্যন্ত আছে। বা এইবার যে 19 ওয়ার্ল্ড কাপ এই জায়গাতে কিন্তু আমরা যখন এইচপি টিমে 10টা প্লেয়ার কিন্তু এই এইচপি টিমে আছে। তো এই প্রসেস কিন্তু আছে, যেটা আপনি বললেন যে আমি একটা ম্যাচ খেললাম আমি কনফার্ম হয়ে গেলাম, এটা কিন্তু প্লেয়ারদের ব্যর্থতা। এটা কিন্তু কখনোই আমি ক্রিকেট খেলবো আমার রেসপন্সিবিলিটি যে আমি কীভাবে টিমে স্টাবলিশড হবো। আপনি অনেক প্লেয়ার আছে যে আমরা কিন্তু এখন পাচ্ছি কি 2 ম্যাচ 3 ম্যাচ খেলার মতো প্লেয়ার পাচ্ছি, যে একটা আছে না যে 5 বছর 7 বছর 10 বছর বাংলাদেশ টিমের হয়ে খেলবে, এরকম প্লেয়ার কিন্তু এখন আমরা পাচ্ছি না। তো আমি বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন সময় আমার কাছে মনে হয় এই জন্য প্লেয়ারও কিছু দায়ী থাকতে পারে, কারণ ওরা যদি নিজেকে আমি এখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়ার কি অ্যাটাক আছে বা কি আছে এই জায়গাতে আমি নিজের মানিয়ে না নিয়ে তা আসলে কিন্তু আমার ন্যাশনাল টিমে কন্টিনিউ করাটা কঠিন। তো এটাই কিন্তু প্লেয়ারদেরও বুঝতে হবে যে আসলে আমার এখন কি কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে। অবশ্যই মানে প্লেয়ারদেরও দায়িত্ব তারা নিজেদেরকে কিভাবে তারা মানে প্র্যাকটিসে গাইডলাইন দিবেই, বাট প্লেয়ারদের তো একটা কি আছে যে এটা কিভাবে আমি নিজেকে আর একটু, আমি যেটা বললাম যে 19-এর পরে আমরা যখন এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি, তো এই জায়গায় মানে এশিয়ার সেরা আমার 19 টিমে এশিয়ার সেরা, তো এই জায়গায় হয় কি 19-এর পরে যে আমাদের যে ইমপ্রুভমেন্টটা আমার মনে কিছুটা স্লো এই জায়গায় যদি আমরা এই জায়গায় আর একটু কন্টিনিউ করতে পারি, যেটা ওরা মেসিভ ইমপ্রুভ করে ফেলে। অবশ্যই মানে যেমন বোর্ডেরও দায় আছে তেমন ক্রিকেটারদেরও দায় আছে এখানে, তারা নিজেদেরকে কিভাবে প্র্যাকটিসের মধ্যে রাখবেন, কিভাবে পারফরমেন্সের মধ্যে রাখবেন। আরেকটা বিরতি নিচ্ছি ফরচুন শো খেলার আড্ডায়, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম ফরচুন শো প্রেজেন্টস খেলার আড্ডায়। আমরা কথা বলছিলাম টি-20 বিশ্বকাপের দল নিয়ে, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন খন্দকার জামিল উদ্দিন এবং একই সাথে আছেন নাজমুল হোসেন, জাতীয় দলের সাবেক পেসার। আমরা কথা বলছিলাম এই দলের পাইপলাইন নিয়ে। এখন দলের সিলেকশন নিয়ে যদি কথা বলতে হয়, সাইফুদ্দিন বাদ পড়েছেন, মেহেদী হাসান মিরাজও বাদ পড়েছেন, এটা আপনি কিভাবে দেখছেন? আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা খুব ছোট ছোট উত্তর দেওয়ার চেষ্টা করব। দল যেটা নির্বাচন হয়েছে এই দুইজনেরই অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ ছিল, যেহেতু এটা ওয়ার্ল্ড কাপে কিন্তু অভিজ্ঞতাকে আপনাকে প্রাধান্য দিতে হবে, কারণ নতুনরা কিন্তু ওয়ার্ল্ড কাপে যে আহামরি কিছু করে ফেলবে সেটা কিন্তু এক্সপেক্ট করাটা ঠিক না। আপনি মনে করেন যে আপনি তানভীর ইসলাম, তার কি পারফরমেন্স, সে জিম্বাবুয়ের সঙ্গে 2টা ম্যাচ খেলে 1টা উইকেট পেয়েছে, কোনো পারফরমেন্সই নেই। এবং সাকিব যখন থাকবে, 2টো বাহাতি স্পিনার একটা ফার্স্ট ইলেভেনের সুযোগ পাবে কিনা এভরি ডাউট আছে, আর তার কোনো ব্যাটিং বলে তার কোনো কিছু নাই। এই জায়গায় মেহেদী হাসান মিরাজ অভিজ্ঞ, অনেক ইভেন ব্যাটিংয়ের যে কোনো পজিশনে সে আপনাকে সার্ভিস দিতে পারে, সে ভালো মেরেও খেলতে পারে। বোলিংয়ে আপনাকে ভেরি মাচ ডাই হার্টেড একজন ক্রিকেটার, সে আপনাকে একেবারে তার সব কিছু নিংড়ে সে আপনাকে সার্ভিস দিবে, এরকম একজন নিবেদিত প্রাণ ক্রিকেটার। অনেক সময় অনেক জায়গায় আপনাকে কিন্তু সে সার্ভিস অতীতে দিয়েছে, ইভেন ওপেনিংও আপনি তাকে দিয়ে করিয়েছেন, সে কিন্তু আপনাকে মানে ঠিক গত বিশ্বকাপেরই কথা। তো তানভীর ইসলামের জায়গায় অটোমেটিক্যালি মিরাজকে আমি এক্সপেক্ট করেছিলাম। আর তানজিম সাকিব একেবারে নবীন খেলোয়াড়, সাইফুদ্দিন ইনজুরি থেকে ব্যাক করেছে, বিপিএলে 9 ম্যাচে সম্ভবত 15টা উইকেট সে নিয়েছে। প্রথম 2 ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে ভালো পারফর্ম করেছে, লাস্টের ম্যাচটাতে ভালো পারফর্ম করে নাই, 4 ওভারে 55 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। তো আমি মনে করি অভিজ্ঞতার বিচার, এবং সাইফুদ্দিন কিন্তু লোয়ার অর্ডারে ভালো ব্যাট করতে পারে এবং ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে, যেটা আমাদের ওয়ার্ল্ড কাপে হয়তো কোনো ম্যাচে দরকার হতে পারে। তার পরের দিকে লাস্টের 4 ওভারে বা 3 ওভারে 30 রান 32 রান দরকার, তখন কিন্তু সাইফুদ্দিন কুড বি এফেক্টিভ। তো এই দুইটা বিবেচনায় আমি মনে করি তানজিম সাকিবের জায়গায় সাইফুদ্দিন এবং তানভীর ইসলামের জায়গায় মেহেদী হাসান মিরাজকে নেওয়া যেতে পারতো। এইখানে মানে ভাই তানজিম সাকিবের কথা বললেন, কিন্তু একটা ব্যাপার যে যখন পেস বোলিং অলরাউন্ডারের কথা উঠে আসে, তখন সৌম্য সরকারকে প্রাধান্য দেওয়া হয়েছে শুধুমাত্র ওপেনিং পজিশনের জন্য। এখানে সৌম্য সরকারের জায়গায় আসলে সাইফুদ্দিন কিছুটা হলেও আমরা একটা মানে ভালো টিম আশা করতে পারতাম কিনা। দেখেন, আমি যদি বলি সাইফুদ্দিনের জিনিসটা, ও প্রায় 18 মাস ক্রিকেটে বাইরে ছিল, ভালো একটা কামব্যাক করেছে বিপিএলে, তারপর জিম্বাবুয়ে সিরিজ খেলতেছে। আর তানজিম সাকিবের কথা যদি আপনি বলেন, তানজিম সাকিব কিন্তু স্টিল 1 বছরের ন্যাশনাল টিমের সাথেই আছে। তো যেহেতু ওয়ার্ল্ড কাপ আর যেহেতু তাসকিনও এই জায়গায় ইনজুর্ড, তো আমার কাছে মনে হয় যদি তাসকিন ফিট থাকতো হয়তো বা ওকে নিয়ে চিন্তা করা যেতে পারতো। বাট তানজিম সাকিব কিন্তু যতগুলো ম্যাচ খেলছে, ও কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল যেটা বলতেছি আমি, ও কিন্তু পারফর্ম করছে কিন্তু। তো সেই ক্ষেত্রে তানজিম সাকিবের যে ব্যাটিং যে খারাপ করে তা না, কিন্তু ও কিন্তু টুকটাক মানে ভালো, যেহেতু আবার এই যে সৌম্য সরকার আছে, তো এই চিন্তা করে আমার কাছে মনে হয় যে হয়তো তানজিম সাকিব, বাট অ্যাজ এ বোলার হিসেবে আমি মনে করি যে যেহেতু আপনি ওয়েস্ট ইন্ডিজে একটু স্লো উইকেট বা ওর একটু পেস আছে, সব কিছু মিলে এই জায়গায় আপনি তানজিম সাকিব কিন্তু খারাপ অপশন না।
আর আপনি যদি মিরাজের কথা বলেন, হ্যাঁ ঠিক আছে, মিরাজ আমাদের জন্য একটা অ্যাসেট বলতে পারেন, বা অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, বিগ ইভেন্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার, তো সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গায় শেখ মেহেদী আছে। তো এই জায়গায় কিন্তু যদি আপনার মিরাজও থাকে বা মাহমুদুল্লাহ রিয়াদ অফ স্পিন বোলিং করেন, তো মিরাজও যদি থাকে, তো মিরাজকে নিয়ে কিন্তু আপনি বসাইতে পারবেন না। মিরাজ এমন একটা প্লেয়ার, ওর কিন্তু বসানো খুব ডিফিকাল্ট, যেহেতু অনেকদিন ধরে খেলতে স্যার এই জায়গায় কিন্তু আপনার তো এই চিন্তা করে আমার ধারণা যে এই চিন্তা করে হয়তো এই জিনিসটা করতে হতে পারে, যেহেতু মিরাজ আপনার শেখ মেহেদী, মিরাজ থেকে কিন্তু আপনি দুটো অফ স্পিনার একসাথে খেলতে পারবেন না। তো এই চিন্তার, যেহেতু শেখ মেহেদী কিন্তু আপনার আবার বোলিংটা ভালো করতেছে, আবার মিরাজের এই জায়গায় আবার টি-20তে বোলিংয়েতে, মানে এইগুলো চিন্তা করে টিম কম্বিনেশন চিন্তা করে আমার কাছে মনে টিমটা হয়েছে। আচ্ছা, এটা নয় ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে যেই মেহেদী হাসান মিরাজকে আমি ঠিক 1 বছর আগের ওয়ার্ল্ড কাপে আমি কখনো 2 নম্বরে নামে দিচ্ছি, কখনো 3 নম্বরে নামে দিচ্ছে, একবার এক জায়গায় খেলাচ্ছি, তার উপরে এত ভরসা করলাম। 1 বছর পরে কি এমন হলো যে সেই মেহেদী হাসান মিরাজ যিনি ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করলেন, হয়তোবা খুব ভালো পারফরমেন্স যে করেছে এমনটা নয়, এরকম অনেক ক্রিকেটারই করেনি, তাকে আমি কেন হঠাৎ করে ভুলে যাব? ঠিক আছে, এটা একটা রিজন হতে পারে, আপনার কথা রাইট। আসলে লাস্ট ইয়ার ওয়ার্ল্ড কাপ বা সব জায়গায় ও মানে যখন বিপদে পড়ছে মিরাজকে আমরা, হ্যাঁ মিরাজ, কিন্তু এখন যদি আপনি এখন বর্তমান সময় যদি চিন্তা করেন, এখন তো শেখ মেহেদী কিন্তু টি-20তে ভালো বোলিং করতেছে, বা ওর যে লাস্টে একটু মানে ব্যাটিং করতে, ওই আমার কাছে মনে হয় যে আমি যেটা আপনাকে বললাম, হয়তো বা মিরাজ আর এখন যখন আপনার টিমটা বেস্ট ইলেভেনটা করা হবে, এই জায়গায় কিন্তু দেখা হবে আপনি তখন কিন্তু স্পেশালিস্ট ওপেনার হিসেবে কিন্তু 3টা ওপেনার আছে। তো ওরা যখন আপনি এই যে টি-20 আপনি যদি 4টা খেলা বা ওয়ার্ল্ড কাপের মতো যদি আপনার 10টা খেলা হইতো, তাহলে মানে কন্টিনিউয়াসলি 10টা খেলা, তখন কিন্তু চিন্তা করা যেতে পারতো। বাট এই জায়গায় যখন আপনি 11 জন করতে বসবেন, তখন কিন্তু আপনার শেখ মেহেদী বা মিরাজ থেকে একজন বসাইতে হবে। তো এই চিন্তা করে আমার কাছে মনে হয় যে এটা হতে পারে না। আচ্ছা জামিল ভাই, লিপু ভাই প্রধান নির্বাচক তিনি যখন দল ঘোষণা করছিলেন তখন একাগ্রতার একটা কথা বলেছেন যে সাইফুদ্দিনের মধ্যে কম দেখেছেন, তানজিম সাকিবের একাগ্রতা আছে, তার অ্যাগ্রেশনও খুব ভালো, আমি সেটা নিয়ে প্রশ্ন তুলছি না। তবে একাগ্রতার কথা যখন বলে, একজন ক্রিকেটার এত বছর ধরে তিনি ইনজুরি ফেরত হয়ে মাত্র 9 ম্যাচ খেলে তিনি 15 উইকেট নিয়েছেন, বিপিএলের 4th বেস্ট প্লেয়ার হয়েছেন, দলের যে বেস্ট 4 জন পেসার তাদের মধ্যে শুধুমাত্র শরীফুল উপরে আছে, তার বাকি সবাই নিচে। এরকম সাইফুদ্দিনের বোলিংটা আমরা মিস করবো কিনা আসলে? হ্যাঁ, আসলে সাইফুদ্দিন, লিপু ভাই আমার মনে হয় যে কোনো একটা কিছু তার মধ্যে দেখেছেন, যেটা হয়তো উনি প্রধান নির্বাচক, ওনার চোখ আর আমার চোখ তো একরকম হবে না, এবং উনি মাঠে বসে খেলা দেখেন, সব কিছু বিচার বিশ্লেষণ করেন, যেটা আমার পক্ষে সম্ভব না। হয়তো সেরকম কোনো একাগ্রতার অভাব উনি তার মধ্যে লক্ষ্য করেছেন, যে সে 100% টিমের জন্য দিচ্ছে না, এরকম হতে পারে। সেটা যদি হয় তাহলে তো অবশ্যই একটা প্লেয়ারকে অবশ্যই 100% দিতে হবে। তার মধ্যে একাগ্রতার অভাব থাকলে সে যতই ট্যালেন্টেড হোক, আমি কিন্তু তাকে দলে রাখবো না। এরকম হয়তো কিছু একটা ওনার নজরে এসেছে, যার কারণে ওনার মনে হয়েছে যে তানজিম সাকিব ইজ ফার বেটার অ্যাজ ফার অ্যাজ একাগ্রতা ইজ কনসার্ন, অবশ্যই মানে নিবেদন ইজ কনসার্ন। হ্যাঁ, আমাদের সময় একেবারে শেষ, অবশ্যই আমাদের কাছে সময় একেবারে শেষ। একটা एग्जांपल দিতে ধরেন, আপনি একেবারে সময় শেষ। বুমরা 20 উইকেট পেয়েছে, কিন্তু মোহাম্মদ সিরাজ কিন্তু বোলিং করতে পারতেছে না আইপিএলে, হ্যাঁ, কিন্তু স্টিল কিন্তু সে টিমে আছে। তো আমার কাছে মনে হয় যে লাস্ট ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্সগুলো চিন্তা করা হয়েছে। হ্যাঁ অবশ্যই, মানে আমাদের নির্বাচকরা অনেক চিন্তা ভাবনা করে টিমটা করেছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমরাও আশা করি যে দলটা হয়েছে সমালোচনা না করে আমরা আশা করি না টি-20 বিশ্বকাপে নিশ্চয়ই ভালো কিছু হবে, এই প্রত্যাশা শেষ করছে ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডা। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।